নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরে। সাদা বলের ফরম্যাটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি রান তাড়া করার সময় যেন পৌঁছে যান অন্য পর্যায়ে। তাই বুধবার রায়পুরে যখন ১৯২তে ৪ স্কোর করে কিছুটা স্বস্তিতে ছিল কেকেআর, শুধু যে দলকে জেতালেন তাই নয়, একই সঙ্গে একের পর এক রেকর্ডের মালিকও হলেন কিং কোহলি। কেকেআরের বিরুদ্ধে ১০৫ রানের ইনিংস খেলেন কোহলি, সেটা টি-20 ক্রিকেটে তার ১০ম সেঞ্চুরি, যা আর কোনো ভারতীয় ক্রিকেটারের নেই। এছাড়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও এখন বিরাট কোহলি, তার সেঞ্চুরির সংখ্যা ৯। এই তালিকায় দ্বিতীয় বাটলার, তার সেঞ্চুরির সংখ্যা ৭। টি-20 ক্রিকেটে ১৪,০০০ রানের গণ্ডিও বুধবারই ছুঁয়েছেন বিরাট, সেটা দ্রুততম ব্যাটার হিসাবে। মাত্র ৪০৯ ইনিংস ভারতীয়দের মধ্যে একমাত্র তারই ১৪,০০০ রান রয়েছে এই ফরম্যাটে। কোহলি বুধবার যে ১০৫ করলেন সেটা রায়পুরের কোনো ব্যাটারের করা সর্বাধিক স্কোর। কোহলি আইপিএলের প্রথম ব্যাটার যিনি পরপর দুটি ম্যাচে শূন্য করার পরেই তার পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকে টপকে বিরাট কোহলি। কোহলি বুধবার খেললেন ২৭৯তম ম্যাচ, বাকি দুজন খেলেছেন ২৭৮ করে ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে মন্থর ব্যাটিং, তার জেরে প্লে অফের পথ কঠিন করে ফেলল কেকেআর। টানা ৪ ম্যাচ জিতে বুধবার আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল অজিঙ্ক্য রাহানেরা। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বেশ ভালো লড়াই দিলেও কেকেআর হারের মুখ দেখল, কিন্তু দিনের শেষে নেটফল শূন্য। বিরাট কোহলি দুরন্ত সেঞ্চুরির কাছে পরাস্ত কেকেআর। বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারণে নির্ধারিত সময়ের ১.৫ ঘন্টা পর টস হয়। রাত 8:45 ম্যাচ শুরু হয় রায়পুরে, কিন্তু প্রথম থেকেই এদিন কেকেআর ভোগালো ব্যাটিং। নাইট অধিনায়ক রাহানের সেই পরিচিত ব্যাটিং। ১৩ বলে রাহানের সংগ্রহ ১৯ রান। শেষ ৫ ওভারে হাতে উইকেট থাকা সত্ত্বেও কেকেআর করল মাত্র ৫১ রান। অঙ্গক্রিস রঘুবংশী ৭১ রানে ইনিংস খেললেন, কিন্তু উল্টো দিকে রিঙ্কু সিং সেভাবে ঝড় তুলতে পারলেন না। তার সংগ্রহ ২৯ বলে ৪৯ রান। তাই হাতে উইকেট থাকা সত্ত্বেও নাইটদের রান ২০০ পেরোল না। ওই ৫ ওভারেই ম্যাচের রাশ চলে গেল আরসিবির হাতে। ১৯৩ রানের টার্গেট খানিকটা কঠিন হলেও আরসিবির পক্ষে অসম্ভব একেবারেই নয়। ১৫ ওভার পর্যন্ত প্রায় একই গতিতে এগিয়েছে দুই দলের ইনিংস। এদিন আরসিবির ব্যাটিংয়ে পুরোটাই কোহলিময়, তবে সেঞ্চুরি করলেও বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল না তার। ১৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করে আরসিবিকে কার্যত প্লে অফে তুলে দিলেন, আর কেকেআর শিবিরে আঁধার নেমে এলো। কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছেন জ্যাভলিন তারকা নীরাজ চোপড়া। সুইজারল্যান্ডের ৪৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অনুমোদন দিয়েছে মিশন অলিম্পিক সেল। বর্তমানে তুরস্কে পিঠে চোটের জন্য রিহ্যাবের মধ্যে রয়েছেন নীরাজ। সেখান থেকে ২৫শে মে এবং ১০ই জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের ভিয়েন শহরে অলিম্পিক ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন তিনি। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম থেকে এই শিবিরের সমস্ত খরচ বহন করা হবে। নীরাজের সঙ্গে থাকবেন তার দীর্ঘদিনের ফিজিও ঈশান মারওয়া এবং কোচ জয় চৌধুরী। বিমানের ভাড়া, থাকা খাওয়া, চিকিৎসা, ভিসা, জ্যাভলিন সরঞ্জামের অতিরিক্ত ব্যাগেজ থেকে শুরু করে দৈনিক ভাতা সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে এই অনুমোদিত প্রস্তাবে। এবছরের জুলাইয়ে গ্লাসগোয়ে শুরু হবে কমনওয়েলথ গেমস এবং সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় বসবে এশিয়ান গেমস। দুটি প্রতিযোগিতারই নীরাজের কাছে স্পেশাল, তাই এই প্রশিক্ষণ শিবিরকে তার ছন্দে ফেরার অন্যতম বড় প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো, কানাডার মাটিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। এবার ৪৮টি দেশ লড়বে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবের জন্য। এখনও পর্যন্ত ভারতে বিশ্বকাপ সম্প্রচারের কোনো সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে পারেনি ফিফা। যদিও আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। শুধু ভারত নয়, চীনেও এখনও সম্প্রচার সত্ত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে খুব শীঘ্রই বেজিংয়ে গিয়ে আলোচনা করবেন ফিফা কর্তারা। বিশ্বজুড়ে সম্প্রচার ব্যবস্থা দ্রুত চূড়ান্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এদিকে ভারতে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিশ্বকাপ সম্প্রচারের দাবিতে দায়ের হওয়া মামলার পর দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীয়কে নোটিশ পাঠিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।
বুধবার মোহনবাগান তাঁবুতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তের কাছে প্রস্তাব দেন স্বপন সাধন বোসের মতো মানুষের স্মরণসভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার জন্য। তিনি ইন্ডোর স্টেডিয়াম দিয়ে দেবেন বলে মোহনবাগানের দুই শীর্ষ কর্তাকে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে সম্মান জানিয়ে এই স্মরণসভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহনবাগানে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকও। পুত্র সৃঞ্জয় বোসকে ফোন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান তার পরিবার এবং পৌত্র অরিঞ্জয়কে। সামাজিক মাধ্যমেও বার্তা দেন তিনি। পাশাপাশি প্রাক্তন মোহনবাগান সভাপতির মৃত্যু সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শোক প্রকাশ করেছেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।